রোশনি জিদানের বিয়ের বেশ কিছুদিন কেটে গেল। আনভিসারা আবার নিত্য নৈমিত্তিক রুটিনে চলে গিয়েছে। শুধু ওই রুটিনে রোশনি তাদের সাথে নেই। ইদানিং আনভিসার সময়টা ভীষণ বাজে কাটছে। কারণটা অবশ্য সিহান ফান। আনভিসা হুট করে যেন লোকটার ছোট ছোট মেসেজ, কল এবং যত্নে অভ্যস্ত হয়ে গেল, যাকে বলে বাজে রকমের অভ্যস্ততা। এখন যদি লোকটা তাকে একবেলা কল না দেয় তাহলেই তার ভীষণ অভিমান হয়। মন খারাপেরা তাকে ঘিরে ধরে। পৃথিবীতে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে কাউকে নিজের অভ্যাস বানিয়ে ফেলা। এর থেকে বাজে ব্যাপার আর কিছু হয় না। আবার হয়তো হয় যেমন মায়া। কারোর মায়ায় একবার জড়িয়ে গেলে সে মায়া কাটানোর বড্ড দুষ্কর হয়ে যায়। কেউ যদি ভালো থাকতে চায় তবে ভালো থাকার উপকরণ হিসেবে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ হচ্ছে নিজেকে ভালোবাসতে শেখা। একবার নিজেকে ভালোবাসতে শিখে গেলেই ভালো থাকা। কেউ ঠকাতে পারবে না। আনভিসা না চাইতেও কিভাবে যেন সিহানকে নিজের অভ্যাস বানিয়ে ফেলল। রোশনির রিসেপশন শেষ হয়েছে। 1 সপ্তাহ কেটে গিয়েছে। এই একটা সপ্তাহে সিহান তাকে একটা কলও দেয়নি, না দিয়েছে কোনো মেসেজ। আনভিসা দিলেও রিসিভ করেনি। প্রথম আনভিসা ভেবেছে ব্যস্ত হয়তো। তারপর তাকে ইগনোর করছে ভেবে গাল ফুলিয়ে বসে থাকার 2 দিন পরে মনে হলো হয়তো রাগ করেছে কোনো কারণে। এই ভেবে শখানেক কল দিয়েছে, তবে প্রতিবারই অপর পাশ থেকে কোনো রেসপন্স আসেনি। পরিশেষে অত্যাধিক চিন্তিত হয়ে লজ্জা ভুলে নিজের শাশুড়ির কাছে জিজ্ঞেস করেছে সিহানের ব্যাপারে। উনি বললেন সিহান কোম্পানির কোনো প্রজেক্ট নিয়ে ব্যস্ত, ঢাকার বাইরে আছে আপাতত। লোকটা তাকে না বলে চলে গিয়েছে। ভেবে ভীষণ খারাপ লাগছিল। অন্তত তাকে বলে যেতে পারত, একটা মেসেজ অন্তত দিতে পারত। পরপরই মনে হলো সে ভীষণ বাচ্চামো করে ফেলেছে। কাজ থাকতেই পারে হয়তো, অত্যাধিক ব্যস্ত মানুষটা। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সত্য হচ্ছে সিহান তাকে ফোন দিচ্ছে না, মেসেজ দিচ্ছে না। বিষয়টা তাকে ভিতর থেকে ভীষণ কষ্ট দিচ্ছে। আনভিসা এই মুহূর্তে বারান্দায় উদাসীন হয়ে বসে আছে। তাজরিন বাসায় নেই, কাজে গিয়েছে। আর রোশনি তো শ্বশুরবাড়িতেই। একটু পরেই তাজরিন চলে আসবে। আনভিসা হাতে থাকা মুঠোফোনটি অন করে ফোনের কন্ট্যাক্ট লিস্ট চেক করে পরিচিত নাম্বারটায় চোখ বুলালো। বরাবরের মতো সিহান নাম্বারটাতে লাস্ট কল তার নিজেরই দেখাচ্ছে। শত শত কল মেসেজের বিপরীতে একটা মেসেজ, একটা কলও আসেনি। সিহানকে সে দায়িত্বশীল মানুষ ভেবেছিল। ভাবতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। সে বোধহয় লোকটার থেকে বেশি প্রত্যাশা করে ফেলেছিল। তার ভাবনার মাঝেই কলিং বেলের আওয়াজ ভেসে এলো। আনভিসা একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই ভেসে উঠল তাজরিনের ক্লান্ত মুখশ্রী। তাজরিন হাতে থাকা প্যাকেটটা আনভিসার দিকে বাড়িয়ে দিয়ে ভিতরে ঢুকল। নিজের রুমের দিকে যেতে যেতে বলল, চা বসাতো আনভি, সিঙ্গারা এনেছি, চায়ের সাথে খাবো। আনভিসাও কিচেনে গিয়ে চায়ের জন্য পর্যাপ্ত পানি দিয়ে চা বসিয়ে দিল। চা হতে হতে তাজরিন ফ্রেশ হয়ে চলে এলো। দুজন বারান্দায় গিয়ে বসলো চা আর সিঙ্গারা নিয়ে। তাজরিন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সমস্যা কি তোর? আনভিসা চমকে উঠে জিজ্ঞেস করল, আমার আবার কি সমস্যা হবে? তাজরিন একটা সিঙ্গারা হাতে নিয়ে সেটাতে কামড় বসাতে বসাতে বলল, সেটাই তো জিজ্ঞেস করলাম, কি সমস্যা? ইদানিং দেবদাসের ফিমেল ভার্সন হয়ে বসে থাকিস কেন? আনভিসা একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে পরপর কয়েকটা চুমুক দিয়ে কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, বুঝলি, প্রত্যাশা জিনিসটা খুব খারাপ। একমাত্র প্রত্যাশা জিনিসটাই মানুষের মন খারাপের মূল উৎস। কারো কাছ থেকে যত বেশি প্রত্যাশা করবি তার থেকে তত বেশি দুঃখ পাবি। জীবনে ভালো থাকতে গেলে প্রত্যাশা জিনিসটাকে ত্যাগ করতে হবে। তাজরিন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বুঝলাম। কি? এই যে তুই কাউকে মিস করছিস, কারো থেকে দুঃখ পেয়েছিস, এবং সেই কেউটা আর কেউ নয়, স্বয়ং আমাদের ভাইয়া। মানুষ এত ব্যস্তই থাকে, জীবনে যে সাধারণ একটা কল বা মেসেজ দেওয়া যায় না। তাজরিন ঠোঁট উল্টে বলল, কি জানি, তবে ভাইয়াকে দেখে খারাপ মনে হয়নি, হয়তো কোনো ঝামেলা আছে। আনভিসা আনমনে আকাশের পানে চেয়ে বলল,
হতে পারে। রোশনির বিবাহিত জীবন কাটছে ভালোই, শুধু ওর বরটা ছাড়া বাকি সবাই ভীষণ ভালো। বিয়ের পর থেকে রোশনি প্রতিদিন শাড়ি পরে, যেমন আজ পরেছে। শাড়ি পরে কোমরে আঁচল গুজে পাক্কা গৃহিণীর ন্যায় মিসেস দিয়াকে রান্নার কাজে সাহায্য করছে সে। আজকাল ওর জিদানের পছন্দের খাবার রান্না করতে ভালো লাগে, জিদানের সম্পর্কে জানতে ভালো লাগে, জিদান বাসায় এলে জিদানের পিছু পিছু ঘুরতে ভালো লাগে, অকারণে লোকটার বকা খেয়ে মুখ ফুলিয়ে থাকতে ভালো লাগে। মিসেস দিয়া পটু হস্তে লাউয়ের তরকারির জন্য বসানো গরম তেলে পেঁয়াজ কুচি দিতে দিতে রোশনির উদ্দেশ্যে প্রশ্ন করল, তুই রান্না কই থেকে শিখেছিস? লাউ কাটতে থাকা হাত দুটো খানিক সময়ের জন্য থেমে গেল রোশনির। চোখ দুটো জল জল করে উঠল প্রফুল্লতায়। সে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করে ভীষণ আগ্রহের সহিত প্রত্যুত্তর করল, আমি যখন বাড়িতে থাকতাম তখন কোনো রান্নাই পারতাম না। মাম্মি পাপা কেউ আমাকে রান্নাঘরের কাছে ঘেঁষতেই দিত না। যখন আনভিদের সাথে ভার্সিটির কাছে বাসা নিলাম, ওরা রান্না করতো, আমি দেখতাম আর খেতাম। আনভি হাতের রান্না এত টেস্টি, ট্রাস্ট মি, তুমি খেলে তুমিও ফ্যান হয়ে যাবে ওর রান্নার। একদম তোর মতো টেস্টি হয় ওর রান্না। তো ওদের একা একা কাজ করতে দেখে আমার অনেক মন খারাপ হতো নিজের ব্যর্থতা নিয়ে। আমি কিছু পারি না ভেবে কষ্ট পেতাম। এই লাউ নিয়ে ঐতিহাসিক ঘটনাও ঘটেছিল জানো। মিসেস দিয়া যদিও ছোট করে প্রশ্ন করেছিলেন, তবে পুত্রবধূর এত আগ্রহ নিয়ে সবটা বর্ণনা করা দেখে তিনি মনে মনে খুশি হলেন। সারাদিন একা বাসায় তার সাথে গল্প করার মতো কেউ ছিল না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকত। এখন তার ছেলে তার জন্য একটা কথা বলা মিষ্টি তোতা পাখি এনে দিয়েছে, যে সারাদিন মিসেস দিয়ার আঁচল ধরে ঘুরতে ঘুরতে হাজারো গাল গল্পে মশগুল থাকে তার সাথে। পেঁয়াজ ভাজা হলে তাতে হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া আর লবণ দিতে দিতে মিসেস দিয়া আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কি ঘটনা? রোশনি দ্বিগুণ আগ্রহ নিয়ে বলতে লাগলো, সেদিন ওরা কেউই বাসায় ছিল না, আমি একা একা পণ্ডিতি করে রান্না করতে গিয়েছিলাম। প্রথমে তো লাউ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম, এরপর লাউ কাটার পর দেখি একটাও পারফেক্ট সাইজে হয়নি, একটা খুব বেশি বড় টুকরো হয়ে গিয়েছে, তো আর একটা খুব বেশি ছোট, একটা চতুর্ভুজ তো আর একটা ত্রিভুজ। সেই এক এক টুকরোর দিকে তাকে বেশ খানিকক্ষণ হতাশা হয়ে বসেছিলাম। এরপর ভাবলাম না, এগুলোকে যেভাবেই হোক রান্না করব। এরপর পেঁয়াজ ভাজতে গিয়ে পুড়ে ফেললাম, এরপর লাউ দিতে গিয়ে হাত পুড়ে গেল তেল ছিটকে। আবার যখন ঝোল দিতে যাই তখন দেখি লাউ তো পানিতে ডুবছেই না। আমার সে কি চেষ্টা লাউকে পানিতে ডোবানোর। আমি একে 3 জগ পানি দিলাম, তবু ডুবলই না। উল্টো যেটাতে লাউ রান্না করেছিলাম সেই পাতিল পানি দিয়ে ভরে পানি চুলা পর্যন্ত নেমে পড়েছে। আমি সেদিকে তাকিয়ে কান্নাই করে দিয়েছিলাম নিজের ব্যর্থতা থেকে। তখন আবার আনভিও চলে এসেছে, আমাকে রান্নাঘরে দেখে এলো সে আমার কাছে। আমাকে কিছু না বলে উল্টো বুঝালো এমন ভুল হওয়াটা একদম স্বাভাবিক। সব লাউ পানি থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে ও আবার সুন্দর করে আমার কাছে দিয়ে নিজ দায়িত্বে দাঁড়িয়ে থেকে আমাকে ইনস্ট্রাকশন দিল কিভাবে কি করতে হবে। ও দাঁড়িয়ে হাতে ধরে শিখিয়ে দিল। বিশ্বাস করবে না, ওই তরকারি পরে এত মজা হয়েছিল। যেই তাজ সবসময় আমার সাথে ঝগড়া করত, ওটাই হাত চেটে পুটে খেয়ে আমার প্রশংসা করেছে। এরপর থেকে দুটো লেগে পড়লো আমাকে রান্না শেখানোর কাজে। কিভাবে কি কাটতে হবে শিখিয়ে দিত তাজ, আর আনভি শিখাতো সেগুলো কিভাবে রান্না করতে হবে। এই তো এভাবেই শিখে গেলাম রান্না। বলতে বলতে রোশনি লাউয়ের টুকরোগুলো পানিতে ভালোভাবে ধুয়ে মিসেস দিয়ার হাতে দিল। মিসেস দিয়া সেগুলো নিয়ে কষানো মশলায় ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে বললেন, আমি তোদের বয়সে থাকতে কিছুই পারতাম না, তোরা ছোট মানুষ কিভাবে এত ভালো রান্না শিখলি, আসলেই ইমপ্রেসিভ। তুমি রান্না জানতে না? আমি যতদূর শুনেছি তোমার তো বিয়ে তাড়াতাড়ি হয়েছে। তাহলে? আমার শাশুড়িমা শেখাতেন, উনি করতেন রান্না, আমি দেখতাম। তোর শ্বশুরমশাই ছুটির দিনে কোমর বেঁধে নেমে পড়তেন নিজের মায়ের সাথে আমাকে রান্না শেখাবেন কাজে। রোশনি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আব্বু রান্না পারে? শুধু তোর আব্বু না, তোর বড় রান্না পারে, তাও এমন লেভেলের যে হাত চেটে পুটে খাবি। রোশনি পুলকিত নয়নে ছোট বাচ্চার ন্যায় উৎফুল্ল হয়ে বলল, তাহলে ওদের দুজনকে দিয়ে রান্না করাবে একদিন? ডান, এই শুক্রবারেই তাহলে বাপ ছেলে রাঁধবে
আর আমরা মা মেয়ে আরাম করব। রোশনি খুশি হতে গিয়েও কিছু ভেবে মুখ বেজার করে বলল, কিন্তু তোমার ছেলে যে ঘাড় তেরা, সে কি শুনবে তোমার কথা? আমার ছেলে তেরা হলে বেয়াদব নয়। হ্যাঁ, তুই কিছু করতে বললে তেরা জবাব দিবে, কিন্তু পরে দেখবি ঠিকই তোর কথা রেখেছে। ওর বেয়াদবি বল আর বাদরামো সবই ওর বাপের সাথে, তবে বান্দরামো করলেও পরে ঠিকই যেটা বলা হয় সেটা করে, একটু সময় লাগলেও ঠিকই করে। আর রইল রান্নার কথা, ওটা আমার ওপর ছেড়ে দে। আমার কথা বাপ ছেলে কেউ ফেলবে না, দেখে নিস। ওকে, তাহলে এই শুক্রবার ওদের রান্না করা খাবার খাবো। মিসেস দিয়া লাউয়ে ঝোল দিতে দিতে বললেন, হ্যাঁ। এরপর চুলার আঁচ কমিয়ে দিয়ে হাত মুছে নিয়ে জিজ্ঞেস করলেন, চানাচুর খাবি? চলো। রোশনির কথা বলার ভঙ্গি দেখে মিসেস দিয়া শব্দ করে হেসে দিলেন। চানাচুর খেতে খেতে মিসেস দিয়া জিজ্ঞেস করলেন, তোর শ্বশুরমশাই আর তোর পূর্ব পরিচিত কেসটা কি? পূর্ব পরিচিতি? ও হ্যাঁ, আব্বুর সাথে আমার প্রথম সাক্ষাৎ বাজারে মানে? এবার রোশনি মিস্টার জসিমের সাথে প্রথম দেখা থেকে শুরু করে একে একে অ্যাক্সিডেন্টের ঘটনাটাও সব বিস্তারে খুলে বলল। সব শুনে মিসেস দিয়া মুখ গোমড়া করে বললেন, বাহ, তোরা সবাই একে অপরের সাথে পূর্ব পরিচিত, অথচ আমার সাথেই তোর পূর্বে দেখা হলো না। রোশনি এক মুঠো চানাচুর নিয়ে শাশুড়ির হাতে দিয়ে বলল, তোমার তালিকায় কিন্তু ননদিনও আছে। হ্যাঁ, আমরা মা মেয়ে পিছিয়ে। রোশনি মিষ্টি হেসে দু হাতে শাশুড়ির গলা জড়িয়ে ধরে বলল, নো চিন্তা, এখন তো একেবারের জন্য তোমাদের কাছেই চলে এলাম। মিসেস দিয়াও তাল মিলিয়ে মিষ্টি হেসে সায় জানালেন। রাত 2:30। আনভিসার একের পর এক কলের শব্দে কম্পিত হচ্ছে আনভিসার মুঠোফোনটি। আনভিসা এক পর্যায়ে বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে কল রিসিভ করে ফোনে কান গুঁজল। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো কে? ফোনের ওপাশে নীরবতা। আনভিসা কিছুক্ষণ অপেক্ষা করে উত্তর না পেয়ে ক্রোধিত কণ্ঠে বলল, রাত বিরাতে মেয়েদের কল দিয়ে ডিস্টার্ব করতে লজ্জা করে না? আরেকবার কল দিলে আমার বরের কাছে বিচার দিব। আমার জামাই তোর কলিজা ভুনা করে মানুষকে খাওয়াবে। বলেই বিরক্ত ভঙ্গিতে নিজের ফোন কাটতে নিল। তখনই ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর পুরুষালী কণ্ঠের ডাক, বিবিজান। শীতল কণ্ঠের ডাকে কেঁপে উঠল আনভিসার সমস্ত কায়া। ঘুম ছুটে পালালো চোখ থেকে। তড়িঘড়ি করে উঠে বসে কান থেকে ফোন নামিয়ে নাম্বারটা চেক করল। পরিচিত এবং বহু আকাঙ্ক্ষিত নাম্বারটা দেখে আনভিসা শুকনো ঢোক গিলল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, মনে হচ্ছে হাজার শতাব্দী পর কণ্ঠটা সে শুনল। আনভিসা নিজের এলোমেলো চুল মাথার পিছনের দিকে ঠেলে দিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ছোট্ট করে প্রত্যুত্তর করল, জি। ওপাশের মৌনতা কাটিয়ে গম্ভীর ক্লান্ত স্বর ভেসে এলো, একটু নিচে আসবেন? এখন কয়টা বাজে? রাত নাকি ভোর সেদিকে কোনো খেয়াল নেই আনভিসার। সে কেবল চাতক পাখির ন্যায় প্রিয় মানুষটাকে দেখার আশায় হুড়মুড় করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ক্ষীণস্বরে বলল, আসছি। বলি কল কেটে শরীরে একটা চাদর জড়িয়ে খালি পায়ে বেরিয়ে গেল রুম থেকে। এই সিঁড়িগুলোকে এখন তার নিজের এবং সিহানের ফায়ানের মাঝে বাধা হিসেবে মনে হচ্ছে। সে যত দ্রুত হাঁটার চেষ্টা করছে ততই মনে হচ্ছে সিঁড়ি শেষই হচ্ছে না। কোনো রকম সিঁড়ি পেরিয়ে সে মেন গেটের কাছে গেল। গেট খুলে বাইরে পা রাখতেই দেখতে পেল অর্ধাঙ্গের ক্লান্ত বদন। তবে আনভিসার বুকের ভিতর ধক করে উঠল সিহানের আহত অবস্থা দেখে। সুস্থ মানুষটাকে দেখেছিল কদিন আগে, এখন একই হাল হলো। শরীরের জায়গায় জায়গায় ব্যান্ডেজ, চোখ মুখ শুকিয়ে গিয়েছে। সাদা শার্টের হাতা ফোল্ড করা থাকায় হাতের ব্যান্ডেজও স্পষ্ট চোখে বাজছে। আনভিসা উৎকণ্ঠিত হয়ে তস্র পায়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো সিহানের সম্মুখে। নিজের অজান্তেই তার চোখ দিয়ে কিভাবে যেন অশ্রু বর্ষণ শুরু হয়েছে। মেয়েরা বোধ হয় এমনই, প্রিয় মানুষের গায়ে লাগা ফুলের টোকাও সহ্য করতে পারে না তারা। তাদের সহ্যসীমা অতিক্রম করার সংকেত হিসেবে চোখ দিয়ে অশ্রু বর্ষণ হয়। আনভিসা বেকুল হয়ে সিহানের হাত নিজের হাত দিয়ে আঁকড়ে ধরে ক্রমাগত জিজ্ঞেস করে চলেছে, এ কি অবস্থা আপনার? কিভাবে হলো এসব? কোথায় ছিলেন আপনি? বেশি ব্যথা করছে? ব্যথা নিয়ে এলেন কেন এখানে? কি হলো বলুন, কি হয়েছে? কিভাবে এত আঘাত পেলেন? সিহান শান্ত নজরে অবলোকন করল অর্ধাঙ্গিনীর বেকুল মুখশ্রী। এই বেকুলতা এত উৎকণ্ঠা শুধু এবং কেবলমাত্র তার জন্য ভাবতেই ভালো লাগছে।
তবু অর্ধাঙ্গিনীকে শান্ত করার নিমিত্তে বলল, কুলডাউন বিবিজান। আনভিশা ক্রন্দনরত স্বরে বলল, রাখেন আপনার কুলডাউন। কি হয়েছে বলুন, এত ব্যথা কিভাবে পেলেন? সিয়ান খানিক সময় মৌন রইল, তারপর মৌনতা ভেঙে ক্লান্ত স্বরে আবদার করল, আপনাকে একটু জড়িয়ে ধরি বিবিজান। আনভিশার মনে হলো সিহান সহজ সরল ভঙ্গিমায় ভয়ঙ্কর আবদার করে বসল। তবুও সে দুহাতে চোখের অশ্রু মুছে মাথা নেড়ে সম্মতি জানালো। সম্মতি পাওয়ার 1 সেকেন্ডের মধ্যে সিহান ফান তড়িৎ বেগে শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নিল নিজ অর্ধাঙ্গিনীকে। প্রিয় পুরুষের উষ্ণ আলিঙ্গনে আনভিশের নিজের খেই হারালো। নিজের মাথাটা সিহানের বুকের বাম পাশটায় ঠেকিয়ে দুহাতে প্রিয় পুরুষের পিঠ আঁকড়ে ধরে শব্দ করে কান্না করে দিল সে। অর্ধাঙ্গিনীর কান্নায় বেকুল হয়ে উঠল অর্ধাঙ্গের হৃদয়। স্ত্রীকে শান্ত করার নিমিত্তে আলিঙ্গনরত অবস্থাতেই পুরুষালী খড়খড়ে ওষ্ঠপুট ছুঁয়ে দিল অর্ধাঙ্গিনীর চুলের ভাঁজে। তেমন কিছু হয়নি তো বিবিজান, তুমি এভাবে কাঁদলে তো বড্ড মুশকিল হয়ে যায় আমার। কান্না থামান প্লিজ। আমার বিবিজান না ব্রেভ গার্ল? তাহলে বোকাদের মতো কাঁদছো কেন এখন? ব্রেভ গার্লরা বুঝি কাঁদে না? আমার আপন মানুষদের বেলায় আমি ভীষণ ভীত। আপনার এই অবস্থা কিভাবে হলো এখন? কিন্তু বলবেন না, আপনি এখন বললেন না। বলবো, আগে আপনি শান্ত হন। আনভিশা ঝাঁঝালো স্বরে বলল, আমি শান্ত আছি। এই প্রথম বোধ হয় সিহান ফানের বিবিজান এমন রূঢ় স্বরে কথা বলল তার সাথে। সিহান খানিক সময়ের জন্য চমকিত হলো, পর মুহূর্তে হেসে দিল। নিজের বাহুবন্ধন থেকে আনভিশাকে মুক্ত করে হাত ধরে গাড়িতে নিয়ে বসালো আনভিশাকে। এরপর গাড়ির দরজা লাগাতে গিয়ে চোখ গেল আনভিশার পায়ের দিকে। সেদিকে খানিক সময় তাকিয়ে রইল সে। এদিকে সিহানের দৃষ্টি নিজের পায়ের দিকে দেখে পা গুটিয়ে নেওয়ার চেষ্টা করলো আনভিশা। তবে বোধহয় সে চেষ্টায় খুব একটা সফল হলো না। ভারিক্কি স্বরে ভেসে এলো সিহানের প্রশ্ন, আপনার জুতা কোথায় বিবিজান? আনভিশা বেশ সাবলীলভাবে উত্তর দিল, বাসায়। জুতা বাসায় থাকার জিনিস? ভুলে রেখে এসেছি। সিহানের ভুরুদয় কুঞ্চিত হয়ে আসলো। খানিক সময় মৌন থেকে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, আপনি মাত্র এত মন ভুলো কেন? দেখা যাবে একদিন আমায় ভুলে গেলেন। সেটা আপনার স্বভাব। তবে জেনে রাখুন, আপনার বিবিজান নিজেকে ভুলে গেলেও কখনো আপনাকে ভুলবে না। আনভিশার প্রথম কথাটা যে তাকে খোঁচা দিয়েই বলা হয়েছে তা বেশ বুঝতে পারল সিহান। সে নিজের অবস্থান বোঝানোর উদ্দেশ্যে কৈফত দিল, কল দেওয়ার পরিস্থিতিতে সত্যি ছিলাম না। আমার বিবিজানেরও জানা উচিত তার হাজব্যান্ডও নিজেকে ভুলে যেতে পারবে, কিন্তু বিবিজানকে ভোলা অসম্ভব ব্যাপার স্যাপার। আনভিশা গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলল, সে অসম্ভব ব্যাপার স্যাপারই আপনি সম্ভব করে দেখিয়েছেন। আমাকে ট্রাস্ট করেন না? আনভিশা চমকে উঠে সিহানের দিকে ফিরে তাকালো। সে কখন বলল ট্রাস্ট করে না? সে এখন নিজের থেকে বেশি বিশ্বাস করে সিহানকে। জানে সিহান সত্যি হয়তো এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে যেখানে সত্যিই ফোন নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। অন্তত মানুষটার অবস্থা দেখার পর তো এতটুকু পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে তার কাছে। সে তো কেবল একটু অভিমান করেছে। আনভিশা জলে টইটুম্বুর আঁখি পল্লব ঝাপটে নিজেকে নিয়ন্ত্রণ করে প্রশ্ন করল, আপনার কি মনে হয়? সিহান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার তো মনে হয় আমার বিবিজনের ভীষণ অভিমান হয়েছে আমার ওপর। আনভিশা মুখ ঘুরিয়ে গাড়ির জানালার দিকে বাইরে দৃষ্টি দিল বিনা বাক্য ব্যয়ে। সিহান ড্রাইভ করতে করতে সেদিকে এক পলক তাকে বলল, বলুন ম্যাম, এই অধমকে কি করলে ক্ষমা করবেন? এবারও আনভিশা কোনো উত্তর দিল না। ওপাশে মুখ ফিরিয়ে বসেই রইল। সিহান বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁটে ঠোঁট চেপে চিন্তায় মগ্ন হয়ে কিভাবে অভিমান ভাঙানো যায় তার বউয়ের। এখন কটা বাজে জানেন? এবার আনভিশা নড়ে বসলো। সে আসলেই জানে না এখন কটা বাজে। বাহিরের অমাবস্যা দেখে তো মনে হচ্ছে এখনো সকাল হয়নি। সিহান আনভিশার হাবভাব পর্যবেক্ষণ করে বুঝল তার বিবিজান সময় সম্পর্কে অজ্ঞাত। সামনের রাস্তায় দৃষ্টি স্থির রেখে সিহান বলল, রাত 3টা বাজে। আনভিশা চমকে উঠল। সে ধারণা করেছিল একটু পরেই ভোরের আলো ফুটবে হয়তো, কিন্তু এখন দেখছে তার ধারণা ভুল। শুনশান নীরব রাস্তা দেখে এবার মনে হলো কিছুটা ভয় হলো। শুনেছে রাতের নীরব রাস্তায় ছিনতাই, ডাকাতি, এমনকি মানুষ খুন পর্যন্ত হয়। যদিও সে জানে না তার শোনা কথা ঠিক কতটুকু সত্য, তবু তার অল্প স্বল্প ভয় করছে। আশ্চর্যজনকভাবে সিহান কিভাবে যেন বুঝে গেল
সে ভয় পাচ্ছে, তাই অভয় দিয়ে বলল, ভয় পাবেন না বিবিজান, আমি আছি তো। সিহানের আমি আছি তো শব্দটাই যেন এক নিমিষে আনভিসার সব ভয় কাটিয়ে শীতল হাওয়া বইয়ে দিল। সমস্ত ভয় কেটে সেখানে জন্ম নিল একরাশ ভালো লাগা। সে জানে না তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তবে আনভিসা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে মানুষটাকে। সে নিশ্চিত মানুষটা ওর খুশি কুড়াতে যাচ্ছে, দুমুঠো ভর্তি খুশি নিয়ে তার রং খসে যাওয়ার দুনিয়াটাকে পুনরায় রঙিন করে দেওয়ার পথে অগ্রসর হচ্ছে মানুষটা। সকালের সূর্যকিরণ ধরণীকে আচ্ছাদিত করে নিয়েছে। সবে সকাল হলো, ভোরের পাখিদের শ্রুতিমধুর কলতানে এখনও মুখরিত প্রকৃতি। আনভিসা অবাক চোখে সম্মুখে তাকিয়ে আছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিহান তাকে নিয়ে এসেছে এক পরিত্যক্ত রেললাইনে, যেটা এখন পুরো মানবশূন্য। আনভিসা জায়গাটা ঠিক চিনতে পারল না। সে আন্দাজ করে নিল এটা বোধহয় ঢাকার বাহিরে অবস্থিত। সিহান গাড়ি থেকে নামার আগে নিজের পায়ের বুট জোড়া খুলে সযত্নে আনভিসার পায়ে পরিয়ে দিয়েছে। আনভিসা বাধা দিলেও সে বাধা মানেনি লোকটা। নিজের পায়ের কাছের প্যান্টটা খানিকটা উপরে তুলে পায়ে মোজা পরে নির্দ্বিধায় তার পাশাপাশি হাঁটছে মানুষটা। আনভিসা যে প্রকৃতিপ্রেমী এটা বোধহয় লোকটা কোনোভাবেই জেনে গেছে, তাই তো এখানে নিয়ে এলো তাকে। রেললাইনের দুপাশে সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে সূর্য কিরণের প্রবেশ পথে বাধা সৃষ্টি করছে। তবুও গাছের পাতার ফাঁকফোকর দিয়ে সূর্যকিরণ ঠিকরে পড়ছে তাদের ওপর। দৃশ্যটা আনভিসার কাছে কোনো সিনেমেটিক দৃশ্য থেকে কম কিছু লাগছে না। দীর্ঘ পথের নীরবতার শেষে অবশেষে নিজের মৌনতা ভাঙল আনভিসা। কিভাবে এত আঘাত পেলেন? সিহান দুহাত প্যান্টের পকেটে গুজে আনভিসার পাশে হাঁটতে হাঁটতে ঠোঁটে ঠোঁট চেপে প্রত্যুত্তর করল, নাথিং মেজর হ্যাপেন, ইটস জাস্ট এ লিটল অ্যাক্সিডেন্ট। এটা ছোট অ্যাক্সিডেন্ট বলে তো মনে হচ্ছে না আমার। আপনার আঘাত দেখে অন্তত এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। আর কি দরকার ছিল এই আহত শরীর নিয়ে এতটা পথ ড্রাইভিং করে আমাকে এখানে নিয়ে আসার? দরকার ছিল বলেই তো এলাম। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? এভাবেই। এভাবে কিভাবে? আবার অ্যাক্সিডেন্ট করে দেখাবো? সোজা কথায় উত্তর দিন। হয়েছে কোনো একভাবে, কিন্তু এখন সেটা পাস্ট হয়ে গিয়েছে। আমাদের এখন বর্তমান নিয়ে ভাবা উচিত। আনভিসা গায়ে দেয়া চাদরটা আরেকটু ভালোভাবে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, এখন আমার কাছে বর্তমানের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আপনার পাস্ট হতে যাওয়া অ্যাক্সিডেন্টের বিষয়ে জানা। খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলল, ভার্সিটিতে যারা অ্যাটাক করেছিল আপনার ওপর তারাই কি? সিহান ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হোপ সো। পুলিশে ইনফর্ম করছেন না কেন? ওদের হেল্প লাগবে না আমার। আপনি একা একা এসব কীভাবে হ্যান্ডেল করবেন? যদি আবার অ্যাটাক করে? করবে না। কিভাবে শিওর হলেন? টপিকটা কি কোনোভাবে বাদ দেওয়া যায় না? এড়িয়ে যেতে চাইছেন সম্ভবত। আচ্ছা। এরপর খানিকক্ষণ নীরবতা চলল দুজনের মধ্যে। আনভিসা সিহানকে পেছনে ফেলে গিয়ে রেললাইনের ওপরে বসল। তার সামনে ঘাসের ওপর ভৃঙ্গরাজ ফুলের সমাহার। ফুলগুলোর দিকে মনোযোগী দৃষ্টি স্থাপন করল সে। সিহান কিছুক্ষণ নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে অতঃপর দৌড়ে এসে বসে পড়ল তার বিবিজানের পাশাপাশি। ক্লান্ত মাথাটা এলিয়ে দিল অর্ধাঙ্গিনীর কাঁধে। চোখ জোড়া বন্ধ করে শুধালো, এই অভিমান কতক্ষণ চলবে? অভিমান নয় তো তবে কি? কিছুই না। এদিকে কাঠগোলাপ নেই, লাগবে না। এদিকে ফুলের দোকানও নেই, লাগবে না। কিন্তু আমার যে লাগবে কি? আমার পাশে একটা জীবন্ত ফুল বসে আছে, তার অভিমান ভাঙানো লাগবে। তাও লাগবে না। আপনার লাগতে নাই পারে, তবে আমার লাগবে। বাসায় গিয়ে রেস্ট করুন। বাসায় যে আপনি নেই, আমার থাকা লাগবে না। এই 7টা দিন যেহেতু আমি বিনা কাটাতে পেরেছেন, বাকি দিনগুলো পারবেন। দিন তো কেটেছে দিনের মতোই, তবে আপনি বিনা আমি যে বিধ্বস্ত হয়েছিলাম তবুও কল করেননি, সেরকম সিচুয়েশন ছিল না। আচ্ছা। আবারও কিছুক্ষণ মৌনতার পরে পুরুষালী কণ্ঠে ভেসে এলো প্রশ্ন, ভৃঙ্গরাজ পছন্দ? আনভিসা কোনোরূপ প্রত্যুত্তর না করে নীরব রইল। অর্ধাঙ্গিনীর কাঁধ থেকে মাথা উঠিয়ে শার্টের হাতা কিছুটা গুটিয়ে সিহান বসে পড়ল ঘাসের ওপর। ব্যান্ডেজ করা হাতে একে একে সবকটা ভৃঙ্গরাজ তুলে পুনরায় অর্ধাঙ্গিনীর পাশে আসন গেড়ে বসল।
আনভিশার জড়ানো চাদরের একপাশে কিছুটা টেনে এনে নিজের কোলের ওপর বিছিয়ে দিয়ে সবগুলো ভৃঙ্গরাজ সেথায় রাখল। এরপর একে একে একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে দক্ষ ভঙ্গিতে ভৃঙ্গরাজের ক্রাউন বানিয়ে নিল। আনভিশা আর চোখে তাকিয়ে দেখছে অর্ধাঙ্গের কর্মকাণ্ড। লোকটা কি করছে কিছুই ঠাওর করতে পারছে না সে। কেবল বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর ভেবে যাচ্ছে ফুলগুলো কি ফেলে দিবে নাকি। নিজের বোকামো ভাবনায় নিজেকেই শাসালো মনে মনে। ফেলে দেওয়ার হলে তো আর তুলতো না। তার ভাবনার ইতি ঘটে সিহানের স্পর্শে। সিহান অর্ধাঙ্গিনীর চিবুক ধরে মুখটা তার দিকে ঘুরিয়ে মাথায় দেয়া চাদরটা সরিয়ে দেয়। এরপর নিজের হাতে থাকা ভৃঙ্গরাজের ক্রাউনটা সযত্নে পরিয়ে দেয় তার কুইনের মাথায়। আনভিশা অবাক হয়ে একবার সিহানের দিকে চাইল, পর মুহূর্তে ডান হাতটা তুলে মাথায় দেয়া ক্রাউনটা স্পর্শ করল। অদ্ভুত অনুভূতি দোলা দিয়ে যাচ্ছে তার হৃদ মাঝারে। অভিমানের দেয়াল মন থেকে খসে পড়তে শুরু করে ইতিমধ্যে। নিজস্ব পুরুষটা যদি এতটা এফোর্ট দিয়ে এতটা যত্ন নিয়ে অভিমান ভাঙানোর চেষ্টায় রত থাকে, তবে সে অভিমানের সাধ্যে কি টিকে থাকার? সিহান নিজের পকেট থেকে মুঠোফোনটা বের করে চট করে ক্যামেরাবন্দি করে নিল অর্ধাঙ্গিনীর মুখশ্রী। এরপর মুঠোফোনটা অর্ধাঙ্গিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখুন তো কেমন লাগছে আমার জীবন্ত ফুলকে। আনভিশা আনত মস্তকে হাত বাড়িয়ে ফোনটা নিল। সিহানের কথাটা মস্তিষ্কে পুরোপুরি ধারণ করতে একরাশ লজ্জার এসে ঘিরে ধরল তাকে। ফোনের পানে দৃষ্টি স্থাপন করে অবাক হলো। তার এলোমেলো চুলের ভাঁজে ফুটন্ত ভৃঙ্গরাজের ক্রাউনটা কি ভীষণ স্নিগ্ধভাবে মানিয়ে গিয়েছে। হয়তো তার ব্যক্তিগত পুরুষটা যত্ন নিয়ে ছবিখানা তুলেছে বলেই তার কাছে এতটা মোহনীয় হয়ে ধরা দিচ্ছে ছবিখানা। আনভিশা লজ্জা মিশ্রিত মুখেই ফোনটা বাড়িয়ে দিল সিহানের দিকে। সিহান হাত বাড়িয়ে ফোনটা নিয়ে পকেটে পুরে আনভিশার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। অর্ধাঙ্গকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় আরও নত হয়ে এলো আনভিশা। সে তড়িৎ গতিতে নিজ হাত দ্বারা সিহানের দু চোখ ঢেকে দিয়ে বলল, এভাবে তাকাবেন না। সিহান ঠোঁট এলিয়ে হেসে শুধালো, কেন এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো আমার ওপর? আনভিশা কিভাবে বুঝাবে লোকটার দৃষ্টি তার লজ্জায় ডুবে মরার দশা হচ্ছে। সে লাজুক কণ্ঠে উত্তর দিল, জানি না, তবে তো বিবিজানের এই নিষেধাজ্ঞা আমি মানতে পারছি না। দূর বলেই বসা থেকে উঠে ছুটে সামনের দিকে চলে গেল আনভিশা। সিহান সশব্দে গা দুলিয়ে হেসে উঠল। আনভিশা একটু থেমে ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে দেখল অর্ধাঙ্গের হাস্যরত মুখবয়ব। পর মুহূর্তে লজ্জারা তাকে আরো দ্বিগুণ হারে কাবু করে ফেলল। সে লজ্জা ঢাকতে সম্মুখে ছুটতে থাকল। কিছুক্ষণ বসে থেকে সিহানও উঠে ছুটে পিছু নিল বিবিজানের। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজ হাতে নাস্তা বানানোতে ব্যস্ত রোশনি। নাস্তা বানানো প্রায় শেষের পথে। তাওতেও থাকা শেষ রুটিটা নামিয়ে গ্যাসের চুলাটা অফ করে দিল সে। মিসেস দিয়ে শরীর একটু খারাপ থাকায় তিনি এখনও ঘুমাচ্ছেন, নচেত তাকে কিছুতে একা একা রান্নাঘরে কাজ করতে দিতেন না তিনি। রোশনি খানিকটা তাড়াহুড়ো করছে, কিছুক্ষণ পরেই সবাই উঠে যাবে। নাস্তা সেরে সবাই বেরিয়ে যাবে নিজ নিজ কাজে। রোশনি দ্রুত হাতে জিদানের জন্য কফি বানিয়ে রুমের দিকে পা বাড়ালো। রুমে যেতে দেখতে পেল মহাশয় অলরেডি গোসল সেরে ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছেন। রোশনি সতর্ক হাতে কফিটা জিদানের সম্মুখে রেখে প্রশ্ন করল, কখন উঠলেন? জিদান ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ রেখে জিজ্ঞেস করলো, কেন? ফুস করে শ্বাস ফেলল রোশনি। এই লোক থেকে কোনো প্রশ্নের সোজা উত্তর পাওয়ার আশা করাটা বোকামি। কোনো জবাব না দিয়ে শাড়ির আঁচল কোমরে গুজে সে এলোমেলো হয়ে থাকা বিছানাটা গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর ভেসে এলো জিদানের গমগমে কণ্ঠস্বর, এদিকে আসো স্টুপিড। রোশনি ভ্রুদয় কুচকে ফিরে চাইল পিছু। সে কি আবার কিছু ভুল করলো? ধীর পায়ে জিদানের সম্মুখে এসে দাঁড়ালো সে। পরপরই জিদান এক ঝটকায় তার হাত টেনে পাশে বসিয়ে দিয়ে কফির কাপটা তার হাতে ধরিয়ে বলল, এটা কি বানিয়েছ? রোশনি ভাবতে বসলো কফিতে কি কি দিয়েছিল সে। সবই তো ঠিকই দিয়েছিল, প্রতিদিন যেমন দেয়, তবে আজকেরটা ভিন্ন হওয়ার কথা তো না। সে কাঁপা স্বরে বলল, সে সব তো ঠিকই দিয়েছিলাম আমি, খেতে কি খুব বাজে হয়েছে? টেস্ট করে দেখো। জিদানের দিকে এক পলক তাকিয়ে কফির কাপটায় পরপর দুটো চুমুক দিল সে। না, সবই তো ঠিকই আছে। তাহলে হলোটা কি? সব তো ঠিকই আছে।
তার কথা শেষ হওয়ার সাথে সাথে জিদান পুনরায় কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলল, এবার ঠিক আছে। জিদানের কথার কিছুই বোধগম্য হলো না তার। কি বলছে কি করছে লোকটা নিজেই জানে। রোশনি বেকুব বনে তাকিয়ে রইল জিদানের দিকে। তার তাকিয়ে থাকার মাঝেই জিদান বলে উঠল, আমি জানি আমি সুদর্শন না হলেও আকর্ষণীয়, তবে একটা স্টুপিড গাল আমাকে চোখ দিয়ে খাবে ব্যাপারটা আমি মানতে পারবো না। তার থেকে বরং একটা কাজ করো, কাভার থেকে আমার তাওয়ালটা নিয়ে এসে মাথা মুছে দাও। চুল থেকে পড়া পানিগুলো বড্ড ডিস্টার্ব করছে আমায়, যেমন করে ডিস্টার্ব করছে তোমার দৃষ্টি তেমন করে। রোশনি আশ্চর্য হয়ে তাকিয়ে আছে জিদানের দিকে। সে কখন চোখ দিয়ে গিলে খেলো? আর তাড়াতাড়ি করলে তোমার জন্যই ভালো, আমি উঠলে খুব একটা ভালো হবে না। রোশনি তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। কাভার থেকে টাওয়াল নিয়ে এসে জিদানের মাথার চুল থেকে টপ টপ করে পড়া জলকণাগুলোকে যত্ন সহকারে মুছে দিতে লাগলো। জিদান চোখ বন্ধ করে কফির মগে চুমুক বসালো। আশ্চর্য, ওর কাছে অমৃতের ন্যায় লাগছে কেন? রোশনি গাল ফুলে জিজ্ঞেস করলো, আপনি কি বাচ্চা? তোমার কি মনে হয়? একটা কথার অন্তত সোজা উত্তর দিন, না দিলে আপনার মাথা। বলেই হনহন করে টাওয়াল নিয়ে গিয়ে বারান্দায় মেলে দিল। এই লোকের সাথে আর কথাই বলবে না। যেদিন সোজা উত্তর দিবে সেদিনই কথা বলবে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে মুখ ফুলিয়ে নিচে চলে গেল। না, নিচে কেউ এখনো ওঠেনি। কি করবে এখন? ভাবতে ভাবতে পুনরায় রুমে গিয়ে আসলো। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করে গিয়ে জিদানের পাশে বসে পড়ল। ভাবতে লাগলো কথা না বলার মিশনটা পরে শুরু করবে, এখন কথা না বলে থাকতে পারছে না ও। শুনুন না, শুনছি, আজ বিকালে একটু আনভিদের ওখানে দিয়ে আসবেন আমাকে। জিদান নিজের কাজ থামিয়ে ভুরু কুঁচকে রোশনির দিকে তাকালো। পরপরই জিজ্ঞেস করলো, কেন? না মানে ওদের খুব মনে পড়ছে, কতদিন দেখা হয় না। ওকে, রেডি থাকো। রোশনি উচ্ছ্বসিত হয়ে বলল, আচ্ছা, আমি কিন্তু রাতে ওখানেই থাকবো, পরদিন সকালে গিয়ে আমাকে নিয়ে আসবেন, কেমন? এবার জিদান ভুরু পুনরায় কুঁচকে গেল। গম্ভীর মুখে ল্যাপটপটা অফ করে শোধালো, রাতে কেন থাকবে? ওমা, কেন থাকবো মানে? ওদের সাথে থাকবো, গল্প করব, আড্ডা দিব। ওদের মনে পড়ছে না? পড়ছে তো। দেখা করতে চাও না? হ্যাঁ, তো বিকেলে দিয়ে আসবো, দেখা করবে, আড্ডা দিবে, তারপর রাতের 10টা-11টার দিকে আমি যাব, চুপচাপ আমার সাথে চলে আসবে। আচ্ছা, এই কেন? আমি না বললাম রাতে থাকবো? তাহলে যাওয়ার দরকার নেই। রোশনি কাঁদো কাঁদো মুখে বলল, আপনি এমন করছেন কেন? আমি ওখানে থাকলে কি হবে? আপনার তো উল্টো ভালো, কেউ আপনাকে বিরক্ত করবে না। আমার ভালো খারাপ তোমাকে দেখতে বলেছি। এমন করলে আমি একদম আমার বাসায় চলে যাব 1 মাসের জন্য, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আপনার সমস্যা কি? তুমি। তাহলে সমস্যাটা চলে গেলেই তো ভালো আপনার জন্য। আমি ভেজালযুক্ত মানুষ, সমস্যা নিয়ে চলতে পছন্দ করি। আমি কিন্তু আম্মুর কাছে বিচার দিব। দাও। রোশনির এবার প্রচণ্ড রাগ হচ্ছে। অতিরিক্ত রাগে চোখে পানি চলে এসেছে। এই এক সমস্যা, সে রাগ দেখাতে পারে না। রেগে গেলে চোখে অশ্রুরা এসে ভিড় করে। রোশনি জিদানের পাশে বসেই নাক টানছে। জিদান একবার বিরক্ত দৃষ্টিতে তাকালো সেদিকে, আবার দৃষ্টি সরিয়ে অন্যত্র স্থাপন করলো। কিছুক্ষণ এভাবে চলার পর হুট করে রোশনির কাছে এগিয়ে গিয়ে রোশনির দুহাত পেছনে মুষ্টিবদ্ধ করে হুমকি দিল, একদম কাঁদবে না স্টুপিড, কাঁদলে তোমাকে বারান্দায় দিয়ে ফেলে দিব নিচে। রোশনির নাক টানতে টানতে বলল, দিন ফেলে। ব্যাস, কথাটা বলতে দেরি রোশনিকে শূন্যে তুলতে দেরি নেই। রোশনিকে পাজাকোলা করে বারান্দার দিকে হাঁটা দিল জিদান। অর্ধ গ্রিলের বারান্দাটা একদম কার্নিশ নিয়ে যেতে রোশনি ভয়ে চেপে ধরল জিদানের টি-শার্ট। বলতে লাগলো, এই না না না, আমি আর কাঁদবো না। আপনি আমাকে ফেলে দিলে কিন্তু আপনার নামে স্ত্রী নির্যাতনের মামলা হবে। জিদান ঠান্ডা স্বরে বলল, হোক। রোশনি ভীতু বদনে একবার বারান্দার বাইরে তাকিয়ে ফের কাঁদো কাঁদো মুখে বলল, আমি সত্যি আর কাঁদবো না, মনে থাকবে? খুব থাকবে। এবার জিদান রোশনিকে নামিয়ে দিয়ে গ্রিল ধরে দাঁড়ালো। বারান্দার কার্নিশ ঘেঁষে রোশনি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে জিদানের পাশে দাঁড়ালো। কিছুক্ষণ থম মেরে থেকে শুধালো, আপনি এমন কেন? জিদান এক ঝটকায় রোশনিকে কাছে টেনে নিয়ে পেছন থেকে বাহু বন্ধ করে রোশনির ঘাড়ে চিবুক ঠেকে শুধালো, কেমন? এই আপনার কাতুকুতু লাগে? এই আপনার কাতুকুতু লাগে তো ছাড়ুন। ধুর, আমি আবার কান্না করে দিব, আমি ফেলে দিব। আপনি একটা অসভ্য লোক, আমি জানি।
দার্শনিক কনফুসিয়াস বলেছেন, টাইম ফ্লোয়ার্স অ্যাওয়ে লাইক টু ওয়াটার ইন এ রিভার, অর্থাৎ সময় নদীর জলের মতো বয়ে যায়, কারোর জন্য থেমে থাকে না। উক্তিটি আদতে কট্টর এক সত্য। সময়ের ঘূর্ণায়মান চাকা কেউ থামাতে পারে না। দিন যায়, সপ্তাহ যায় এবং দেখতে দেখতে গোটা একটা বছরও চলে যায়। যেমন করে দিন গিয়ে রাত নামে, ঠিক তেমন করেই দেখতে দেখতে আনভিশা, মেহজা এবং সিহান ফানের বিয়েটা চলে এলো। ওদের বিয়ে উপলক্ষে সবাই ওদের গ্রামের বাড়িতে এসেছে। আনভিশাদের ছোট্ট মানবশূন্য একতলা বাড়িটা আজ আলোকসজ্জায় ঝলমল করছে এবং মানুষে গিজগিজ করছে। আজ সেখানে মানুষের অভাব নেই। জিদান রোশনি আগেই চলে এসেছে। তাদের ফ্যামিলিতে বিয়ের দিন আসবে, তাদের ফ্যামিলি। তবে জিদান রোশনি একত্রে এলেও নৈসর্গপুরে আসার পরপরই দুজনের গন্তব্য ভিন্ন হয়ে গেছে। জিদান চলে গিয়েছে সিহানদের বাড়িতে বরপক্ষ হয়ে বিয়ে অ্যাটেন্ড করতে। অন্যদিকে রোশনি চলে এসেছে প্রাণপ্রিয় বান্ধবীর বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করতে। রোশনিকে আনভিশাদের বাড়িতে পৌঁছে দিয়ে তবেই জিদান গেছে। রাস্তা চিনতে ওদের খুব একটা বেগ পোহাতে হয়নি। মিসেস চৈতালি শেখ স্কুল শিক্ষিকা হয়, উনি সবার কাছে কম বেশি পরিচিত। নৈসর্গপুরে এসে মিসেস চৈতালি শেখের নাম বলতেই লোকজন ওনার বাড়িটা দেখে দিয়েছে। জিদান চলে যাওয়ার আগে রোশনিকে দাঁড় করিয়ে অনেকগুলো উপদেশ দিয়েছে, সাথে হুমকিও দিয়েছে উপদেশগুলো না মানলে সোজা বিয়ে বাড়ি থেকে নিয়ে ঢাকা চলে যাবে। অগত্যা বাধ্য হয়ে রোশনি মুখ ফুলিয়ে সম্মতি দিয়েছে জিদানের কথায়। রোশনি চোখ বন্ধ করে ভাবতে লাগলো জিদানের দেওয়া উপদেশগুলো। গম্ভীর লোকটা মুখটাকে দ্বিগুণ গম্ভীর করে বলছিল, অযথা ছুটোছুটি করবে না, মনে থাকবে। রোশনি মাথা নাড়িয়ে বলেছিল, শাড়ি সাবধানে পরবে আর তোমার ফ্রেন্ডদের কাছে ঘেঁষে থাকবে, ওদের থেকে আলাদা হবে না। আচ্ছা, হুটহাট দৌড় দেবে না, তুমি পড়ে গেলে এখানে ধরার জন্য কেউ নেই, বুঝেছ? রোশনি চোখ বড় বড় করে তাকিয়ে বলেছিল, বুঝেছি। উল্টাপাল্টা খাবার খাবে না, অয়েলি ফুড কম খাবে, মনে থাকবে। কুকুর দেখলে দাঁড়িয়ে থাকবে একপাশে চুপচাপ, খবরদার ওদের দেখে দৌড়াবে না, তাহলে কিন্তু ওরা কামড় দিবে। ওকে। আজব, আমি ছোট বাচ্চা নাকি? এভাবে বলার কি আছে? হ্যাঁ মানছি, আমি একটু কুকুর ভয় পাই, কিন্তু ওই তো একটু। আর বলতে পারেনি কিছু। জিদানের চাহনি দেখে মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ওর দিকে তাকিয়ে থাকার পর জিদান বলেছিল, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। ইনফ্যাক্ট ওদের চোখের সামনেই যাবে না। ওরা যদি চোখ তুলেও তোমাকে দেখে, তবে ওদের চোখ দুটো আমি তুলবই, সাথে তোমারও খবর আছে। ওমা, স্টপ। আরও নানান উপদেশ দিয়ে যখন জিদান চলে যাচ্ছিল, তখন রোশনি তাকে পিছু ডাকে, শুনুন। থেমে যায় জিদানের পা। রোশনি দৌড়ে এসে জিদান পিছন থেকে জাপটে ধরে তাকে জিদানের পিঠে নাক ঘষে বলে, আপনিও মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবেন। খবরদার ওরা যেন চোখ তুলেও না তাকায় আমার বরের দিকে। আর আপনি পরিপাটি হয়ে থাকবেন না, এলোমেলো হয়ে থাকবেন না। সবচেয়ে ভালো হয় ইনভিজিবল হয়ে থাকলে, তবে সেটা তো সম্ভব না। তারপর চেষ্টা করুন মেয়েদের দৃষ্টিসীমার বাইরে থাকতে, বুঝেছেন? আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আমার তো অনেক ভালো লাগছে। সবাই অনেক ভালো থাকবেন। বাই।